তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক, বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা, বিএনপি ক্ষমতায় গেলে সমাধানে কাজ করার আশ্বাস। নির্বাচন সামনে রেখে প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগ এনসিপির, দেশে আবারও ফ্যাসিবাদের আশঙ্কা, ইসিকে জবাবদিহিমূলক আচরণের আহ্বান। সমাধানের পথে জামাত ইসলামী আন্দোলন টানাপোড়েন, আসন সমঝোতা জোটে নতুন দল নিয়ে ছাড় দিতে প্রস্তুত দুই দলই, শিগগিরই চূড়ান্ত হচ্ছে 300 আসনে একক প্রার্থী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন গ্রহণ বাতিল আদেশের বিরুদ্ধে আপিল শুরু আজ, অভিযোগ জমা নিতে বুথ স্থাপন, কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। এবং মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় প্রেসিডেন্ট মাদুরোকে আজ তোলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আদালতে, আরও বড় মূল্য দিতে হতে পারে রদ্রিগেজকে, হুঁশিয়ারি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে গুলশানে বৈঠকে বেসরকারি খাতের নানা সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হয়। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। বেগম জিয়ার মৃত্যুতে চলছে বিএনপির দলীয় শোক, একই সঙ্গে চলমান আছে নিয়মিত কার্যক্রম। রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসেন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এ সময় প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী তাদের বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। পরে ব্যবসায়ীরা জানান, বিদ্যমান জটিল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে। যে কটা পয়েন্ট বলছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে, তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে। বৈঠকের বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছেন ব্যবসায়ীরা। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এদিকে বিকেলে গুলশানে দলের নির্বাচন পরিচালনার জন্য নতুন কার্যালয়ে সংশ্লিষ্ট কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল। সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়িত হয়েছে, আজকে তাদের সবার সামনে একটা চমৎকার সম্ভাবনার সুযোগ এসেছে। এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই। প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে, কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। এদিকে সিলেটে আলাদা কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী 2-1 দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন, অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা মিডিয়াতে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ, সেই পথেই আমরা এগিয়ে চলেছি। চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেটা সঠিক সময় উপযোগী নির্বাচন হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিও অভিযোগ করেন,
প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। দেশে আবারও ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রশাসনের হেলে পড়ার পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না। প্রশাসনের এই প্রবণতাকে প্রশ্রয় না দিতে বিএনপির প্রতি আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধও জানান তিনি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আমরা যে আজাদির যে যাত্রা আমরা অব্যাহত রেখেছি, দায়িত্ব নাগরিকের দায়িত্ব। এই খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। আসন সমঝোতা ও জোটে নতুন দল যুক্ত করা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের টানাপোড়েন এখন শেষের পথে। দূরত্ব ঘুচিয়ে 11 দলীয় জোটের বৃহত্তর স্বার্থে একে অপরকে ছাড় দেওয়ার কথা বলছেন দল দুটির নেতারা। তারা জানান, জোটের পক্ষ থেকে শিগগিরই 300 আসনেই একক প্রার্থী চূড়ান্ত করা হবে। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিলে এই জোট ভালো ফল করবে বলেও আশাবাদী দুই দলের শীর্ষ নেতারা। শফিক মুন্সির রিপোর্ট। ফাইজলামি করতে আসছে এখানে, এটা কি ফাইজলামি নাকি? যারা এরকম আধিপত্যবাদ বিস্তার করতে চান বের হয়ে যাবে। কাছে ছিল কদিন আগেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের টিকে থাকা নিয়েই সংশয় জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব। জাতীয় জীবনের একটি কঠিন নির্বাচন সামনে রেখে 8 থেকে 10, তারপর 11 দলীয় জোট গঠন হলেও 300 আসনে একক প্রার্থী দেয়া এখনো সম্ভব হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বেশিরভাগ আসনেই ফর্ম জমা দেন জোটভুক্ত দলের একাধিক প্রার্থী। এর পরিপ্রেক্ষিতেই টানাপোড়েনের শুরু। জামায়াতকে ইঙ্গিত করে অভিযোগের তীর ছোড়ে ইসলামী আন্দোলন। তবে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনের। শিগগিরই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান দল দুটির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা। জনগণও চায়, রাজনৈতিক দলগুলিও চায়। যেহেতু সবার আগ্রহ আছে, আশা করি ইনশাল্লাহ ভাঙবে না। 3-4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি সমাধান হওয়া সম্ভব এবং হবেও বটে, এটাই মনে করি। সর্বোচ্চ আসনে আমরা বিজয়ী হতে চাই, সুতরাং আসনের সংখ্যার চেয়ে যাতে আমাদের টার্গেট থাকবে যে আমরা এমন করে সিলেকশন করব আসনগুলো, প্রার্থী এমন করে দেব যে তিনি যাতে এখানে উইন করতে পারে। সাম্প্রতিক টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে উভয় দলকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে বলেও জানান নেতারা। কথাগুলি আগে হয়ে গেছে, আমরা সেটা মনে রাখতে চাই না, পুনরাবৃত্তি না হয়। আমরা যেই আচরণগুলি বিগত দিনে করছি যাতে ঐক্যতা নষ্ট হয়, এই আচরণগুলি আমার থেকেও যেন না হয়, কারোর থেকেই না হয়। যদি আচরণগুলি দ্বিতীয়বার না হয় তাহলে আলহামদুলিল্লাহ 5টি 5 যাকে চলে গেছে, বাস যা চলে গেছে, এটা নিয়ে আমরা পুনরাবৃত্তি করতে চাই না। যে লক্ষ্যে আমরা কাজ করছি সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না এবং আমরা একসাথে থেকেই কাজ করতে পারব। তারপর সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। বড় ভাই সুলভপূর্ণ আচরণ কেউ করছেন না, আমরা তো না, আমাদের ধারণা মতো কেউ করছেন না। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। ঐক্যবদ্ধ থাকলে 11 দলীয় জোটের নির্বাচনে ভালো ফলাফল করার ব্যাপারেও আশাবাদী নেতারা। জনগণের যে অবস্থা, তাতে এই জোটকে ইনশাআল্লাহ জনগণ ভোট দিবে বলে আমি মাঠ পর্যায়ে দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ বাতিল আদেশের বিরুদ্ধে আপিল শুরু আজ। নির্বাচন কমিশনে আপিল করা যাবে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। সংক্ষুব্ধ প্রার্থী আর্থিক বা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির আপিল দায়ের করার সুযোগ রয়েছে। আপিলের জন্য আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলের বিরুদ্ধে শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখে প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩,৪০৬ জন, জমা দেন ২,৫৬৮ জন। যাচাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১,৮৪২ জন আর বাতিল মনোনয়নপত্রের সংখ্যা ৭২৩। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। ভবনে যেখানে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে যে আপিলের এখন সুযোগ রয়েছে, সেই আপিলের দিন আজকে শুরু এবং আজ থেকে আগামী ৯ তারিখ পর্যন্ত যে কোনো প্রার্থীর পক্ষে অথবা প্রার্থীর বিপক্ষে যে কেউ আপিল করতে পারবেন এবং যারা ইতোমধ্যে গতকালকে যে 723 জন বাতিল হয়েছে যাদের মনোনয়নপত্রটি, তারাও কিন্তু এর বিরুদ্ধে আপিল করতে পারবেন। অর্থাৎ শুধু যারা বাতিল হয়েছে তাদের বিরুদ্ধেই শুধু আপিল করা যাবে বিষয়টি এমন নয়। যাদের প্রার্থিতা বৈধ হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু কেউ কোনো সংক্ষুব্ধ ব্যক্তি, কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা সরকারি কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে এই ব্যক্তির তাদের সাথে কোনো ধরনের লেনদেন বা এরকম কোনো অভিযোগ যে কেউ দায়ের করতে পারেন এবং সেটি প্রার্থী নয়, শুধু প্রার্থীর বাইরে যে কেউ দায়ের করতে পারেন। যদিও সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু অনেকেই হয়তো ইতিমধ্যে এসেছেন। যারা আপিলকারীরা আসলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে তারা আয়োজন করেনি। আয়োজন করলেও তারা এখনো এসে উপস্থিত হয়নি, বিশেষ করে কারণ এখানে সারা দেশের মানুষজনই কিন্তু এখানে আপিল করতে আসবে নির্বাচন কমিশনে। এখানে 10টি বুথ করা হয়েছে অঞ্চল ভিত্তিক, অর্থাৎ এক একটা অঞ্চলের মানুষ এক একটা অঞ্চলে এসে মানে তাদের নিজ নিজ অঞ্চলের বুথে এসে অভিযোগগুলো জমা দিবেন এবং এই 5 দিনই মূলত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এবং শুক্রবার বিকেল 5টায় শেষ হবে। আপিল করতে পারবেন প্রার্থী বা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি যে কেউ। তারপরে কিন্তু এই আপিলের বিরুদ্ধে শুনানি করবে নির্বাচন কমিশন। সেই শুনানিও 18 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ এই মুহূর্তে যে কেউই আপিল করতে পারবেন এবং আপিল করার জন্য কমিশন সুযোগ রেখেছে 5 দিন। এই 5 দিন আপিল করতে পারলেও এরপরে আবারও এই আপিলের বিরুদ্ধে শুনানি নেবে নির্বাচন কমিশন। অর্থাৎ এখানে যাচাই বাছাই সঠিকভাবে যাচাই বাছাইয়ের চেষ্টা করছে। বিশেষ করে এতে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই 300 আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিল প্রায় 3,400, প্রায় 400 জনের মতো সংগ্রহ করেছিল এবং এর মধ্যে 2,000 প্রায় 2,500-এর মতো হচ্ছে জমা দেয় এবং এর মধ্যে কালকে 1,800টি মনোনয়নপত্র বৈধ হয় আর 723 জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এবং আজকে যেহেতু আপিলের সুযোগ রয়েছে, 5 দিন তারা আপিল করবে, তারপরেই নির্বাচন কমিশন শুনানি করবেন এবং শুনানি শেষেই তারা মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বৈধ প্রার্থীর সংখ্যা জানাবেন এবং তারপরে একদিন শুধু থাকবে প্রত্যাহারের সুযোগ। আসলে এই নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবন থেকে। সময় সংবাদে আরও থাকছে। চলতি বছরে বাড়ছে তৈরি পোশাক সহ 13 খাতের মজুরি। বাজার বাস্তবতায় খুশি শ্রমিক প্রতিনিধিরা। শ্রম অসন্তোষ এড়াতে বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট পদ্ধতি চান মালিক পক্ষ। গুমের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে কথা জানান কমিশনের সদস্যরা। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশনের তথ্য মতে 1,913টি অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1,569টি অভিযোগ সংখ্যা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কমিশন সদস্যরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে অনেকগুলো গুমের সরাসরি নির্দেশদাতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার কারণে বিঘ্ন হচ্ছে যান চলাচল। ভোর থেকে ঝরছে কুয়াশা। সপ্তাহ ধরে চলা বৈরী আবহাওয়ায় চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তীব্র ঠান্ডায় ব্যাহত হচ্ছে বড় আবাদ। হিমেল হাওয়া ও কনকনে বাতাসে কাঁপছে উত্তরের জনপদ। হাসপাতালগুলোতেও বেড়েছে
ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেডের তুলনায় ভর্তি আছেন দ্বিগুণ রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। দেখছেন সময় সংবাদ। চলতি বছরই বাড়বে তৈরি পোশাক, চা বাগান, বেসরকারি পাটকল সহ 13 খাতের মজুরি। উচ্চ মূল্যের বাজারে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করেন শ্রমিক প্রতিনিধিরা। তবে মজুরি কাঠামো নিয়ে শ্রম অসন্তোষ এড়াতে সুনির্দিষ্ট পদ্ধতি চায় মালিকপক্ষ। বাড়তি ব্যয়ের চাপ কমাতে ক্রেতা প্রতিষ্ঠান থেকে পণ্যের ন্যায্য মূল্য উদ্যোক্তারা পান, তা নিশ্চিতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। ব্যয় বৃদ্ধি বিবেচনায় দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন কিংবা শ্রমিক অসন্তোষ সাধারণ চিত্র। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। এর ধারাবাহিকতায় গেল 17 নভেম্বর বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার, যেখানে 5 বছরের পরিবর্তে 3 বছর পর পর শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সবশেষ 2023 সালের 1 ডিসেম্বর তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি 8,000 থেকে বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করে দেয় নিম্নতম মজুরি বোর্ড। পোশাক ছাড়াও চা বাগান, বেসরকারি পাটকল, নিরাপত্তা কর্মী সেবা সহ 13 খাতে সবশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার 3 বছর পূর্ণ হয়েছে বা আগামী বছর পূর্ণ হবে। সে হিসাবে নতুন বিধানে এসব খাতে বাড়াতে হবে মজুরি। তাদের বেতনটা সবসময় একটা এমন জায়গা থাকে যে কোনো মতে তারা বেঁচে থাকে, তো সেইটার সময় আমাদের মজুরিটা যে 3 বছর করা হয়েছে, আমি মনে করি শ্রমিকদের জীবন মান উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে। 3 বছর অন্তর মজুরি বাড়াতে আপত্তি নেই শিল্প উদ্যোক্তাদের। অনেক দিন নেগোসিয়েশন করে আমাদের এই শ্রম অসন্তোষ থেকে দূরে চলে আসতে আমাদের প্রোডাক্টিভিটি এবং প্রোডাকশন ডেফিনেটলি হ্যাম্পার করে এবং এটা বায়ারদের জন্য একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। বেতন বৃদ্ধির চাপ যেন উদ্যোক্তারা সহজে বহন করতে পারেন, সেজন্য পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের উদ্যোক্তারা যাতে 3 বছর পর পর মজুরি পুনর্বীক্ষণ করা হবে, এটা যাতে তারা দেওয়ার সক্ষমতা যাতে রাখতে পারেন, সেই জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা তাদেরকে দেওয়া দরকার, সেটার দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে। এখন পর্যন্ত 42টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করে আসছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন আইন হওয়ার পর আরও 17 খাতের সর্বনিম্ন মজুরি নির্ধারণের কাজ চলমান রয়েছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে। এদিকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হামলায় মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই তাদেরকে এই বন্দি শিবিরে পাঠানো হয়। ফলে পুরো এলাকা এখন হাই অ্যালার্ট রেড জোন, কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এদিকে ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোমবার রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি রদ্রিগেজকে এই সতর্কতা দেন ট্রাম্প।
conducted an extraordinary military মাদুরোকে আটকের একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে পাদ্রিনো নিহতের সংখ্যা উল্লেখ করেননি। অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে CNN জানায় অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনে বাংলাদেশের দাবি আমলে নিয়েছে আইসিসি। বিচার বিশ্লেষণের পর 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এদিকে আইসিসিকে বিসিবির চিঠি পাঠানোর বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধের বিরোধিতা করছে বিসিসিআই। দূরদর্শিতায় চরম সংকটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ হতে পারত দারুণ কিছু। কলকাতা নাইট রাইডার্সের খেলা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের যেমন নজর থাকতো আইপিএলে, আবার ফিজ ভালো করলে ভারতীয় ফ্যানরাও তো সেলিব্রেট করতেন। কিন্তু তার হলো কই? মোস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলে বিসিসিআই, আর স্বাভাবিকভাবেই বিসিবি কর্তারাও হাত গুটিয়ে বসে থাকেনি। একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে যারা ব্যর্থ, তাদের দেশে পুরো দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা যৌক্তিক? তাই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনে চিঠি পাঠিয়েছে বিসিবি। এই চিঠির পর আতে ঘা লেগেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কর্তাদের গায়ে। ভারতীয় কিছু মিডিয়াও যেমন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে, বিসিসিআই এর সুরও তেমনই। সম্প্রচার, যাতায়াত, ক্রু সহ নানা অজুহাত দেখিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা সম্ভব নয় বলে দাবি করছে তারা। যদিও আইসিসি কিছুটা কৌশলী, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে। চিঠির বিষয়টি আমলে নিয়েছে তারা। বিসিসিআই যেমন বলছে ভেন্যু পরিবর্তন সম্ভবই না, তেমন গোয়ার তুমি করছে না আইসিসি। জানা গেছে 2-1 দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদিও বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে, কেননা আইসিসির চেয়ারম্যান জয় শাহ নিজেই ভারতীয় এবং বিসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে তার যে স্পষ্ট প্রভাব থাকে তা তো সবারই জানা। তাই শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ রেখে সুন্দর একটা সমাধান তিনি দেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নের জায়গা অনেকের মনে রয়েই যাচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুরু, বুথে বুথে গ্রহণ করা হচ্ছে অভিযোগ। 9 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশা সিসির। নির্বাচন সামনে রেখে প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগ এনসিপির। দেশে আবারও ফ্যাসিবাদের আশঙ্কা, ইসিকে জবাবদিহিমূলক আচরণের আহ্বান। এবং সমাধানের পথে জামাত ইসলামী আন্দোলন টানাপোড়েন। আসন সমঝোতা জোটে নতুন দল নিয়ে ছাড় দিতে প্রস্তুত দুই দলই। শিগগিরই চূড়ান্ত হচ্ছে 300 আসনের প্রার্থী। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ মনির। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।